Hello dear students, welcome back to our channel class 9 and 10 Bengali medium classes. তোরা অনেকেই জানিস যে আমরা একটা সিরিজ শুরু করেছি আর আজকে সেই র্যাপিড রিভিশন সিরিজের ক্লাসে আমরা ডিসকাস করব মাধ্যমিকের ইংলিশ নিয়ে। এর আগে আমি ইংলিশের একটা ক্লাস কিন্তু অলরেডি নিয়েছি আর সেই ক্লাসে মাধ্যমিকের কোয়েশ্চেনে তোদের নাম্বার ডিস্ট্রিবিউশন কিরকম থাকে বিভিন্ন চ্যাপ্টারে সেটা নিয়ে ডিসকাস করেছি। আর আমি 3 পোর্শন থেকে কিন্তু এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে প্রোজ রয়েছে অর্থাৎ দ্য ক্যাট সেটাও কিন্তু ডিসকাস করে দিয়েছি। এর আগের দিন আমরা যেহেতু একটা প্রোজ নিয়ে কথা বলেছিলাম তাই আজকের ক্লাসে কিন্তু আমরা কথা বলবো হচ্ছে একটা পোয়েম নিয়ে। দেখ আমি আগের ক্লাসে বলেছিলাম যে এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হতে চলেছে যে পোয়েমটা সেটা হচ্ছে দ্য ক্যাট। তোদের সিনে থাকে টোটাল 20 নাম্বার, তাই তো? সিনে এর আগের দিনই দেখলাম যে আমরা থাকে 20 নাম্বার। এই 20 নাম্বারটাকে কিন্তু আবার দু ভাগে ডিভাইড করা থাকে, একটা হলো প্রোজ আর একটা হলো পোয়েম। এই প্রোজের জন্য আমাদের থাকে হচ্ছে 12 মার্কস আর এই পোয়েমের জন্য আমাদের থাকে হচ্ছে 8 মার্কস। তার মানে পরীক্ষায় আমাদের যে পোয়েমটা দেওয়া হবে তার জন্য আমাদেরকে 8 মার্কসের আনসার করতে হবে। এই 8 মার্কসের মধ্যে কি কি থাকে সেটা একবার বলে দিই। 8 মার্কসের মধ্যে থাকে এমসিকিউ, এমসিকিউ থাকে 4টে এবং 1 নাম্বার করে থাকে, তার মানে 4 নাম্বার। আর থাকে হচ্ছে শর্ট আনসার টাইপ কোশ্চেন বা এসএকিউ, যেগুলো কিন্তু দুটো কোশ্চেন দেওয়া থাকে এবং 2 মার্কসের হয় সেগুলো, সেগুলো হচ্ছে 4 মার্কসের। তাহলে এই হচ্ছে ওদের টোটাল 8 মার্কসের নাম্বার ডিস্ট্রিবিউশন। যাই হোক, আজকের ক্লাসে আমি ডিসাইড করেছি দ্য স্নেল বলে যে পোয়েমটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা টেক্সটের দিকে ফোকাস করি। আজকে আমরা যে কবিতা পড়বো তার নাম হচ্ছে দ্য স্নেল, লিখেছেন উইলিয়াম কপার। প্রথমেই দেখ এই যে যিনি কবি তার সম্পর্কে কিছু কথা বলা রয়েছে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উইলিয়াম কপার হচ্ছেন 1731 থেকে 1800 ওনার জন্ম এবং মৃত্যু, এবং উনি কিন্তু ওনার সময়ের বেশ বিখ্যাত একজন কবি ছিলেন। এছাড়া কি উনি বলছেন যে এই যে কবি উইলিয়াম কপার ইনি কিন্তু 1800 শতকে মূলত যে ইংল্যান্ডের একটু গ্রামের অঞ্চল বা শহরের যে প্রান্তিক যে জায়গাগুলো রয়েছে সেইগুলো নিয়ে বেশি লেখালেখি করতেন এবং মানুষের প্রাত্যহিক জীবনের যে ধারা রয়েছে সেইগুলো নিয়ে লেখালেখি করে উনি কিন্তু ওনার সময় অর্থাৎ 1800 শতকের যে লেখালেখির প্যাটার্ন ছিল সেটাকে কিন্তু অনেকটাই প্রভাবিত করতে পেরেছিলেন। এবং এখানে দেখ ওনার ফেমাস যে দুটো কাজ তার মধ্যে দুটোর নাম এখানে বলা রয়েছে, একটা হচ্ছে ওলেন্সি হাইমস আর হচ্ছে দ্য টাস্ক। এরপর আমাদেরকে এখানে বলা রয়েছে যে আমরা এই টেক্সটে কি পড়তে চলেছি। এই টেক্সটের মধ্যে কিন্তু কবি আমাদেরকে একটা শামুকের জীবন নিয়ে কথা বলেছেন। তার মানে একটা শামুক যে কিরকম ভাবে তার জীবন যাপন করে তার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ কবি আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আমরা এবার কবিতাটাতে আসি। বলছে, to grass or leaf or fruit or wall, the snail sticks close, nor fears to fall, as if he grew their house and all together. তার মানে এখানে প্রথমেই যে লাইনটা যে to grass or leaf or fruit or wall, দেখবি যে শামুককে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, ঘাসে, পাতায়, কোনো ফলের গায়ে বা কোনো দেওয়ালের গায়ে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু শামুক আটকে থাকে। স্টিক্স মানে আটকে থাকা, এবং এই সমস্ত যে সারফেস রয়েছে সেই সমস্ত জায়গাতেই কিন্তু শামুক আটকে থাকে এবং এই সেখান থেকে কিন্তু আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এমন ভাবে সে সেই সমস্ত জায়গাগুলোতে থাকে, এত কনফিডেন্সের সঙ্গে থাকে যেন মনে হয় তার বাড়ি ঘর যেন সেখানে, সে যেন সেখানেই বেড়ে উঠেছে। তাহলে প্রথমেই কিন্তু আমাদেরকে কবি কি বললেন যে কোথায় শামুক থাকে, অর্থাৎ শামুকের মূল যে জায়গাগুলো আমরা যেখানে দেখতে পাই বা বাসস্থান বলা যেতে পারে সেগুলোর একটা ব্রিফ ডেসক্রিপশন আমরা কিন্তু দেখতে পেলাম। আচ্ছা, এর পরের প্যারাগ্রাফে বলছে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of storm or other harm besides of weather. শামুক কিন্তু থাকে খোলসের মধ্যে। এখানে দেখ একটা ওয়ার্ড বলা রয়েছে ইমিনেন্ট। শামুকের যে বাড়ি সেটাই কিন্তু শামুকের যে খোলস সেটাই কিন্তু আদতে তার বাড়ি, এবং শামুকের যে সুর রয়েছে মাথার সামনের দিকে
সেই সুর দুটো এতটাই সেন্সিটিভ যে সামান্যতম স্পর্শে বা সামান্যতম সে যদি বিপদের আঁচ পায় তাহলেই কিন্তু সে নিজেকে গুটিয়ে নিয়ে সেই খোলসের মধ্যে ঢুকে যায়। মানে বাইরে হয়তো কোনো ঝড় আসছে বা অন্য কোনো প্রাণী তাকে হয়তো আক্রমণ করতে আসছে, এরকম সামান্যতম বিপদের আঁচ পেলেই কিন্তু শামুক নিজেকে সংকুচিত করে ওই তার যে খোলস যার মধ্যে সে বসবাস করে, তার যে বাড়ি, তার মধ্যে কিন্তু সে প্রবেশ করে। তার পরের প্যারাগ্রাফে বলছে, give but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. যদি তার ওই যে সামনের সুর দুটো রয়েছে সামান্যতম, স্লাইটেস্ট, মানে স্লাইট মানে হচ্ছে খুব সামান্য, তার মানে স্লাইটেস্ট মানে কি সুপারলেটিভ ডিগ্রি, তার মানে সব থেকে কম, খুবই অল্প যদি একটু স্পর্শ করা হয় তার সামনের সুর দুটোতে, কবি বলছেন যে আমরা যদি খুব সামান্য ওই শামুকের সামনের সুর দুটোতে স্পর্শ করি তাহলেও কিন্তু তার নিজেকে সংবরণ করার ক্ষমতা এত বেশি, মানে নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এত বেশি যে সে কিন্তু একদম তৎক্ষণাৎ তার বাড়ির মধ্যে প্রবেশ করবে এবং সে কিন্তু এতে বেশ বিরক্ত হয়। তাই এখানে বলছেন যে উইথ মাচ ডিসপ্লেজার। ডিসপ্লেজার মানে কি? প্লেজার মানে হচ্ছে আনন্দ, তাহলে ডিসপ্লেজার হচ্ছে তার অপোজিট, মানে একটু বিরক্তি বলা যেতে পারে। ঠিক আনন্দ হয়ে কিন্তু নয়, বেশ বিরক্ত হয়ে ভয় পেয়ে কিন্তু শামুক তার ওই খোলসের মধ্যে প্রবেশ করে যখনই সে আসন্ন বিপদের গন্ধ পায়। তারপর কি বলছে, wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. চ্যাটেলস বলে একটা ওয়ার্ড দেখে একটু হাইলাইট করা আছে, আর তার মানে ওয়ার্ড নেক্সটে বলা রয়েছে হচ্ছে পার্সোনাল বিলঙ্গিং, মানে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। এখানে এই প্যারাগ্রাফে কি বলছে, বলছে সেই শামুক যেখানেই থাকুক সে কিন্তু একাই থাকে। তার মানে আমরা যেমন আমাদের ফ্যামিলির সঙ্গে থাকি কি বন্ধু বান্ধব যাই হোক, শামুকের কিন্তু সেসব কিচ্ছু নেই, সে কিন্তু একদম একা থাকে এবং নিজেকে ছাড়া, নিজের শরীরটাকে ছাড়া কিন্তু তার আর কোনো ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু নেই। তাই এবং এটা নিয়ে সে যথেষ্ট স্যাটিসফাইড, এমন না যে তার মনে কোনো খেদ রয়েছে যে বাবা আমার তো কেউ নেই, একদমই না, সে একদম পরিতৃপ্ত, সে নিজেকেই নিজের সম্পদ মনে করে এবং একা একাই সে কিন্তু তার জীবনযাপন এই যে করে তাতে কিন্তু সে বেশ ভালোই থাকে। তার পরের প্যারাগ্রাফে বলছে, thus hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one only feeds the faster. এখানে খুব ইম্পর্টেন্ট একটা শব্দ বলা রয়েছে, হারমিট লাইফ। হারমিট মানে কি? হারমিট মানে হচ্ছে ঋষি বা সন্ন্যাসী। তার মানে কবি কিন্তু এখানে শামুককে তুলনা করেছেন একজন সন্ন্যাসীর সঙ্গে। কি বলছে, এই যে শামুক তার এই সন্ন্যাসীর মতন জীবনযাপন করে। সন্ন্যাসীর মতন কেন? একজন সন্ন্যাসী যেমন, তার যেমন কোনো সঙ্গী সাথী পরিবার বলে কিছু থাকে না, তার যেমন সম্পত্তি বলে কিছু থাকে না, সে সারাদিন শুধু নিজের সাধনায় মগ্ন থাকে এবং যা পায় তাই খায় এবং সম্পূর্ণ একাকী আর কি জীবনযাপন করে। এই শামুকও কিন্তু ঠিক তাই। আমরা কি দেখছি, এই শামুক কিন্তু একদম কোনো বন্ধু বান্ধব পরিবার ছাড়াই একাই থাকতে পছন্দ করে এবং সে একাই তার নিজের সম্পদ। তাই বলছে, thus hermit like his life he leads, nor partner of his banquet needs, মানে আমরা যখন খেতে বসি কি হয়, আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে খেতে বসি তাই তো, বাড়িতে থাকলে, এবং সবার সঙ্গে গল্প গুজব করতে করতে আমরা আমাদের খাবার দাবার খাই বা বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে করতে আমরা নিজেদের টিফিন শেয়ার করি। কিন্তু এখানে শামুকের কিন্তু তার এই খাবারের সময় কোনো বন্ধুর দরকার নেই, কোনো সঙ্গী সাথীর কিন্তু তার দরকার নেই, সে একা একাই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। and if he meets one only feeds the faster, উল্টে যদি তার খাওয়ার সময় অন্য কেউ এসে উপস্থিত হয়, ধরা যাক আরেকটা শামুক এসে উপস্থিত হলো বা হয়তো অন্য কোনো প্রাণী, কেউ হয়তো তাকে আক্রমণ করতে চাইছে বা যাই হোক, অন্য কেউ যদি তাকে সামনে এসে উপস্থিত হয় তার খাওয়ার সময়, সে কি করে, সে কিন্তু আরো তাড়াতাড়ি খেতে শুরু করে, তার খাওয়ার গতি সে আরো বাড়িয়ে দেয় যাতে অন্যদেরকে তাকে ভাগ দিতে না হয় বা সে নিজে নিজের খাবারটা পুরোপুরি উপভোগ করতে পারে। এই যে প্যারাগ্রাফটা এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, তার কারণ এই যে প্রথম যে লাইনটা এই প্যারাগ্রাফে, দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিভস, এইটা তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আসে
যে এই যে হারমিট লাইক লাইফ লিডস যে কবি বলছেন এর মানে কি বা কেন বলছেন, বা এখানে শামুককে হারমিটের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে। তাহলে আর কেন তুলনা করা হচ্ছে, তার কারণ একজন সন্ন্যাসী যেমন একাকী জীবনযাপন করেন, তার কোনো বন্ধু বান্ধব বা পরিবার বলে কেউ থাকে না, বা কোনো সম্পত্তি বলে কিছু থাকে না, একজন শামুকেরও কিন্তু ঠিক তাই। লাস্ট প্যারাগ্রাফ কি বলছে? Who seeks him must be worse than blind. He and his house are so combined. If finding it he fails to find his master. বলছে যদি কেউ শামুককে খোঁজার চেষ্টা করে তার অবস্থা কিন্তু একজন অন্ধের থেকেও খারাপ। কেন? কারণ এই যে শামুকের ওপরে তার খোলসটা থাকে, মানে যেটাকেই সে তার বাড়ি বলে মনে করে, যেখানে সে থাকে, সেই দুটো এতটাই ইন্টিগ্রেটেড, এতটাই কম্প্যাক্ট, মানে একদম শামুক আর তার খোলসটা কিন্তু একদম একসঙ্গে থাকে, একদম একসঙ্গে কম্প্যাক্টলি থাকে। তাই বলছে যে তার এবং তার বাড়ি দুটো এতটাই একসঙ্গে কম্বাইন্ড ভাবে থাকে, এতটাই একত্রে থাকে যে তার শামুককে আলাদা করে খুঁজে বের করা কিন্তু ভীষণ কঠিন। এমনকি যদি কেউ সেই খোলসটা দেখতে পেয়েও যায়, ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, তাহলেও কিন্তু কেউ বুঝতে পারবে না যে সেই বাড়িটার মালিক কোথায়, সেই বাড়িটার মাস্টার অর্থাৎ মালিক কোথায়। তার মানে কেউ যদি শামুকের খোলসটাকেও খুঁজে পায়, তাহলেও কিন্তু খুব সহজে তার বোঝার ক্ষমতা নেই যে তার ভিতরেই শামুকটা রয়েছে, অর্থাৎ সেই খোলসের মালিক তার ভিতরেই রয়েছে। তাহলে এই ছিল আমাদের গোটা কবিতাটা, খুব ছোট্ট কবিতা, সুন্দর কবিতা। এই যে মানেটা আমি তোদেরকে বললাম, এটা কিন্তু হচ্ছে লিটারাল মিনিং। তার মানে কি, যে এই যে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, তার মানেটা আমি তোদেরকে বললাম। কিন্তু এই কবিতাটার থেকে কিন্তু কবি আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন এই কবিতা থেকে? আহ মানে এই কবিতার কিন্তু একটা অভ্যন্তরীণ মানে রয়েছে, একটা ইনার মিনিং রয়েছে, সেটা খুব সহজ, একদমই কঠিন কিছু না। তাহলে আমরা এবার সেইটা নিয়ে ডিসকাস করি, কেমন? দেখ, আমাদের যিনি কবি উইলিয়াম কপার, উনি কিন্তু প্রকৃতির কবি। উনি বিভিন্ন প্রাকৃতিক বিষয়বস্তু, জীব জন্তু, এই সমস্ত নিয়ে কিন্তু কথা বলতে ভালোবাসেন, ঠিক আছে? তো এই যে কবিতা দ্য স্নেল, এখানেও কিন্তু কবি প্রকৃতির জীব, একটি অর্থাৎ একটি শামুকের কিভাবে জীবন যাপন হয় এবং তার প্রাত্যহিক যে জীবন, তার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ কবি দিচ্ছেন। তো এই শামুক যে, সেও তো প্রকৃতিরই সন্তান। তাই এই প্রকৃতির কাছ থেকেই আমাদের কত কিছু শেখার রয়েছে, সেটাই কিন্তু কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। দেখ, প্রথমেই যে প্যারাগ্রাফটা রয়েছে, যে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর বল দ্য স্নেল sticks close nor fears to fall as if he grew their house and all together। এখানে একটা লাইন রয়েছে, nor fears to fall, the snail sticks close nor fears to fall। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা কিন্তু শামুকের একটা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পাচ্ছি। কি? সেটা হলো কনফিডেন্স। তার মানে কবি আমাদেরকে বলছেন যে তোমরাও এই শামুকটির মতন কনফিডেন্ট হও। শামুক কিন্তু খুব ক্ষুদ্র একটা প্রাণী, চট করে কিন্তু চোখে আসে না আমাদের, এবং আপাত দৃষ্টিতে ভীষণ নির্জীব প্রাণী, চট করে কারোর ক্ষতিও করে না। তো সেটাই কিন্তু এর কনফিডেন্স কতটা, যে এ জানে যে আমি কিন্তু কোনোভাবেই যে সারফেসে থাকি না কেন সেখান থেকে পড়ে যাব না। এই যে সাহস বা দৃঢ়তা বা কনফিডেন্স, এটাই কিন্তু কবি আমাদেরকে দেখাতে চাইছেন যে আমরাও যেন, আমরা সে যত বড়ই হই না কেন বা যত ছোটই হই না কেন, আমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স থাকাটা বা আত্মবিশ্বাস থাকাটা ভীষণ প্রয়োজন। তাহলে প্রথম শামুকের কি ক্যারেক্টারিস্টিক্স আমরা এখান থেকে পাচ্ছি? প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স আমরা পাচ্ছি সেটা হচ্ছে কনফিডেন্স, ঠিক আছে? দ্বিতীয়ত এখানে বলছে যে তার পরের যে প্যারাগ্রাফ, সেখানে আমরা কি দেখছি, যে যেই কোনো বিপদের আঁচ শামুক পাচ্ছে, দ্রুত সে কিন্তু নিজেকে নিজের খোলসের মধ্যে লুকিয়ে ফেলছে। তার কিন্তু কোনো স্থায়ী বসত বাড়ি নেই, ওই খোলসটা যেটা তার গায়ের সঙ্গে সেঁটে থাকে সেটাই কিন্তু তার বাড়ি। কিন্তু তাও সে কি করছে, যখনই কোনো বিপদের আভাস পাচ্ছে দ্রুত নিজেকে সেই খোলসের মধ্যে লুকিয়ে নিচ্ছে। এখানে আমরা শামুকের আর একটা চারিত্রিক গুণের পরিচয় পাচ্ছি। সেটা কি? সেটা হলো অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি
এবং এখান থেকেও কিন্তু আমাদের শেখার রয়েছে। অ্যাডাপ্টেবিলিটি মানে হলো মানিয়ে নেওয়ার ক্ষমতা। যে কোনো পরিস্থিতিতে ভয় না পেয়ে বুদ্ধি প্রয়োগ করে কিভাবে আমরা সেই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি, তাও আমরা কিন্তু শিখতে পারবো এই শামুকের থেকে। ঠিক যেমন ভাবে শামুকটা নিজেকে গুটিয়ে নিচ্ছে নিজের খোলসের মধ্যে, সে তো বলতেই পারতো যে বাবা আমার তো বাড়ি নেই, তাহলে আমি কোথায় গিয়ে লুকোবো, না, সে কিন্তু খুব শান্তভাবে যেই কোনো বিপদের আন্দাজ করতে পারছে, সে নিজেকে একদম সংকুচিত করে নিচ্ছে। আমাদেরকেও কিন্তু এরকম ফ্লেক্সিবল হতে হবে, যাতে আমরাও যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারি। তারপরে আমরা দেখতে পাবো যে কবি বলছেন যে এই শামুকের কিন্তু কোনো ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছু নেই, তার সে নিজে ছাড়া তার আর কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই, এমনকি তার বন্ধু বান্ধব পরিবার কিচ্ছু নেই। এবং এটা নিয়ে সে কিন্তু মোটেই দুঃখিত না, সে ভীষণ রকম সন্তুষ্ট, সে একদম পরিতৃপ্ত। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের এরকম মনে হয় যে বাবা আমার তো খুব একটা বেশি বন্ধু নেই, আহ যাদের থাকে না, কিন্তু কবি বলছেন যে তুমি সেলফ সাফিসিয়েন্ট হও বা সেলফ ডিপেন্ডেন্ট হও। তাহলে শামুকের তৃতীয় চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কি করতে পারছি? সেলফ সাফিসিয়েন্সি। মানে কবি বলছেন যে জীবনে ভালো থাকার জন্য অন্য কারোর ওপর কিন্তু আমাদের ডিপেন্ড করা বা নির্ভর করা উচিত না। নিজের জার্নিতে ঠিক যতটুকু ততটুকু নিয়েই যেন আমরা জীবনে খুশি থাকতে পারি। আমাদের সঙ্গে যদি কেউ নাও থাকে, তাহলেও যেন আমরা তাতে মনোবল না হারাই, যেন ভেঙে না পড়ি, আমরা যেন নিজেদেরকে নিয়ে ভীষণ খুশি থাকি। এরপরে প্যারাগ্রাফে আমরা দেখতে পাবো কবি শামুককে তুলনা করছেন একজন হারমিটের সঙ্গে। তার মানে কি, ঋষির সঙ্গে। আগেই বললাম ঋষির সঙ্গে তুলনা করা হচ্ছে, তার কারণ ঋষি যেমন একা একা জীবনযাপন করে, কোনো সম্পত্তি বলে কিছু নেই, কোনো জাগতিক বিষয় যার কোনো আগ্রহ নেই, শামুকও ঠিক তাই। কিন্তু এছাড়াও আরো একটা জিনিস কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সেটা কি? সেটা হলো আমরা দেখবো যে কোনো সন্ন্যাসীর কিন্তু কোনো রকম কোনো পার্থিব জিনিসের প্রতি কোনো মোহ মায়া থাকে না। তার না আছে লোভ, না আছে কোনো হিংসা, না আছে দেশ, তার কিছুই নেই। তাই কবি বলছেন তোমরাও সেই সন্ন্যাসীর মতন হও, তোমরাও সেই শামুকের মতন হও। কেমন? যেন আমাদেরও কারোর প্রতি কোনো ঘৃণা বল বা দেশ বল, হিংসা বল, কোনো জিনিসের প্রতি লোভ বল, সেটা না থাকে। সমস্ত পার্থিব জিনিসের মোহমায়া কাটিয়ে আমরা যেন নিজেদের সঙ্গটুকু নিজেরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি। তাহলে এখান থেকে আমরা শামুকের কোন গুণের প্রকাশ পাচ্ছি? এখান থেকে কিন্তু আমরা শামুকের যে সিম্পল নেচার, তার প্রকাশ পাচ্ছি। তাহলে এখানে আমরা কি দেখলাম? সিম্পলিসিটি। তাহলে এই যে চারটে চারিত্রিক বৈশিষ্ট্য শামুকের আমরা দেখতে পেলাম কবিতাতে, এইগুলোই কিন্তু কবি আমাদেরকে চাইছেন যেন আমরা আমাদের নিজেদের জীবনে ধারণ করি এবং এগিয়ে চলি। ব্যাস এটুকুই, আর কিছু নেই কবিতাটার মধ্যে। ভীষণ সহজ একটা কবিতা, সুন্দর কবিতা, ছোট্টর মধ্যে আমাদেরকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা মেসেজ আমরা কবিতাটার মাধ্যমে পেলাম। এবারে আমি একটু প্রশ্ন উত্তরে আসবো। দেখ, আগেই বলেছি যে তোদের এমসিকিউ থাকবে হচ্ছে চারটে, এক 1 মার্কস করে, এবং শর্ট আনসার টাইপ কোশ্চেন যেগুলো 2 মার্কসের হয় সেগুলো থাকবে দুটো। হ্যাঁ, এমসিকিউর বদলে সেখানে ট্রু ফলস থাকতে পারে, বা আহ, সেক্ষেত্রে তোদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট চাইবে না, বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস জাতীয় টাইপের থাকতে পারে। যাই হোক, আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে তোদের এক্সারসাইজে যে সমস্ত কোয়েশ্চেন গুলো রয়েছে সেটা কিন্তু আমি পুরোটা আগে এখানে সলভ করিয়ে দিচ্ছি। তাহলে আমরা এবার সেটা শুরু করি, চলো। আমরা পড়ছি দ্য স্নেল। দেখ, এক্সারসাইজে প্রথমেই কিন্তু রয়েছে দুটো এমসিকিউ, ভীষণ সহজ। বলছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হাউস উইথ, চারটে অপশন দিয়েছে, ডিসপ্লেজার, প্লেজার, পেন অর সারপ্রাইজ।
এটা আমাদের কিন্তু কবিতাতে রয়েছে এবং থার্ড যে প্যারাগ্রাফটা রয়েছে, থার্ড যে প্যারা কবিতার, সেখানে লাস্ট লাইন, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে? কারেক্ট হবে অপশন 1। তার মানে যেই কিনা শামুককে কেউ টাচ করবে, তার সমুদ্র থেকেও একটুখানি যদি টাচ হয়, তাহলে কিন্তু সে একটু বিরক্ত হয়ে ওই তার খোলসের মধ্যে প্রবেশ করে। তাহলে প্রথম আনসারটা কি হয়ে গেল? ডিসপ্লেজার। আমি এখানে লিখে দিই উত্তরটা। একের এর যে এমসিকিউ, তার আনসার হয়ে গেল কি? ডিসপ্লেজার। ঠিক আছে, এর পরের কোশ্চেনে কি বলছে? ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, চারটে অপশন, পেরেন্টস, ফ্রেন্ডস, রিলেটিভস, নো ওয়ান। আমরা কি দেখলাম? যে স্নেল কিন্তু সন্ন্যাসীর মতন জীবনযাপন করে, এবং যে 4 নম্বর প্যারা, সেখানেও আমাদেরকে কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে যে হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন। তার মানে যেখানেই সে বসবাস করুক, সে একাই বাস করে। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? এটার সঠিক উত্তর হবে অপশন 4, নো ওয়ান। নো ওয়ান। এরপরে দেখ, ট্রু ফলস বলতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু দিতে বলছে। বলছে দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, মানে স্নেল দেওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় পায়, শামুকটা দেওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় পায়। এটা কি সত্যি? একদমই না। প্রথম প্যারাগ্রাফেই আমরা দেখতে পাবো যে সেকেন্ড লাইনে লেখাই আছে দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। তাহলে আমরা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টে ওই লাইনটাকেই তুলে দেবো, আমি আর লিখলাম না দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। বা আমরা প্রথম দুটো লাইনও লিখতে পারি, যেহেতু সেখানে ওয়ালের প্রসঙ্গটা রয়েছে। ফার্স্ট দুটো লাইন উত্তর হবে ফলস। 2 এর এ, এটার উত্তরটা তো ফলস হবেই। তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কি লিখবো? ফার্স্ট দুটো লাইন। তারপরে কি? দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, মানে কি বলছে? ঝড়ের সময় শামুকটা তার বাড়ির বাইরে বেরিয়ে আসে। এটা একদমই মিথ্যে কথা। তার কারণ কি? যে আমরা এখানে দেখতে পাবো সেকেন্ড প্যারাগ্রাফের লাস্ট লাইন, when danger imminent betides of storm or other harm besides of weather। আচ্ছা, প্রথম লাইনে উত্তরটা রয়েছে within that house secure he hides when danger imminent betides of storm or other harm besides of weather। তার মানে কি? যখন ঝড় আসে তখন, বা অন্য কোনো বিপদ যখন আসে, আবহাওয়া সংক্রান্ত ছাড়াও অন্য কোনো বিপদ যদি আসে, তখন কিন্তু শামুক তার ঘরের মধ্যে প্রবেশ করে যায়। তাহলে এটার উত্তরও হয়ে যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোথা থেকে দিতে পারবো? সেকেন্ড প্যারা, সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন। আচ্ছা, ফার্স্ট লাইন না, সেকেন্ড প্যারাগ্রাফটা আমাদের এটার উত্তর হতেই পারে। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদেরকে দুটো কোশ্চেন দেওয়া রয়েছে। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? দেখ, অনেকেই কিন্তু এই 1 মার্কের যে কোশ্চেন গুলো আছে সেটা নিয়ে তাদের অসুবিধা হয় না, কিন্তু বিশেষ করে কবিতার ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রেও অতটা নয়, বা প্রোজের ক্ষেত্রে অতটা নয়, কবিতার ক্ষেত্রে কিন্তু অনেকের সমস্যা হয় ভাষায় প্রকাশ করে উত্তরগুলোকে লিখতে। আমি এখানে তো দুটো প্রশ্ন কি তিনটে প্রশ্ন করিয়ে দেবই, বাদ বাকি কোশ্চেনও আনসার সহ আমি তাদেরকে প্রোভাইড কিন্তু করে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। প্রথমে এই দুটো প্রশ্নের উত্তর করি। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু? তার মানে কি বলছে? যে এই যে শামুকটা, এটা সাধারণত কোথায় নিজেকে আটকে রাখে? আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু 2020 সালেও যখন তোদের এই কবিতাটা এসছিল সিনে, তখন কিন্তু এই প্রশ্নটা সেবারও ছিল। তাই এই প্রশ্নটা, এবং অনেকবারই প্রশ্নটা বেশ রিপিট হয়। তাহলে প্রথমে এই প্রশ্নটার উত্তর করি। দেখ, প্রথম লাইন আবার একদম কবিতার প্রথম লাইন, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার্স টু ফল। ওই উত্তরটাই আমরা এখানে লিখবো, কিন্তু আমাদেরকে একটু নিজের ভাষায় লিখতে হবে যেহেতু কবিতা। তা আমি এখানে উত্তরটা লিখে দিচ্ছি। কি লিখবো? অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম
the snail usually sticks. দেখ প্রশ্নে কিন্তু রয়েছে ডাজ স্টিক, ওই জন্য কিন্তু ওখানে স্টিক্স নয়, স্টিক রয়েছে। কেন? কারণ হোয়াই এর পরে কিন্তু ডাজ দেওয়া রয়েছে, কিন্তু আমরা যখন উত্তর লিখবো তখন কিন্তু আমাদেরকে এখানে স্টিক লিখলে হবে না, স্টিক্স করতে হবে। তার কারণ স্নেল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের পরে সবসময় এস বা ইএস বসে। এই ভুলগুলো কিন্তু অনেকে করে এবং এখানেই 1 নাম্বার হাফ নাম্বার করে কাটা যায়, যার ফলে অনেকেই উত্তর করে এসে মনে হয় যে বাবা আমি তো সবই লিখেছি। বিশেষ করে সিনের ক্ষেত্রে কি হয়, খুব চেনা প্রশ্ন থাকে এবং সবাই করতেও পারে উত্তর, এবং তারপরে পরীক্ষা দিয়ে আসার পর যখন নম্বরটা কমে যায় তখন মনে হয় এ বাবা আমি তো সবই লিখে এসেছি, তাহলে আমার নম্বর কেন কমলো? গ্রামাটিক্যাল মিস্টেকে কিন্তু নম্বর কাটা হয়। আর বানানের দিকে কিন্তু খুব কনসেন্ট্রেট করতে হবে, কারণ বানান ভুল হলেও কিন্তু হাফ মার্কস করে কাটা যাবে। তাই এটা ভালো করে দেখ। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ either to natural objects such as grass, leaf or fruit, or it may stick itself to wall as well. কি লিখলাম? According to the poem, the snail usually sticks itself either to natural objects such as grass, leaf or fruit, or it may stick itself to wall as well. তার মানে যে সাধারণত এই কবিতা অনুযায়ী শামুক কিন্তু সাধারণত নিজেকে বিভিন্ন প্রাকৃতিক যে জিনিসপত্র রয়েছে যেমন ঘাস, পাতা, ফল এইসবের গায়ে নিজেকে আটকে রাখে, অথবা এটা কিন্তু নিজেকে দেওয়ালের গায়েও আটকে রাখতে পারে। তাহলে এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। সবাই লিখে নে, যদিও এইগুলো আমার নোটেও থাকবে, তা সত্ত্বেও ভালো করে একবার দেখে নে। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নে কি আছে? হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। আচ্ছা এটা 3 এর, হ্যাঁ এটা 3 এর কোশ্চেন ছিল, এবার 3 এর বি এর কোশ্চেন। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। আবার তোরা কিন্তু ঘুরে ফিরে সেই কবিতাতেই চলে আসবি এবং সেখানে দেখ আমাদের এটা হচ্ছে 5 নম্বর প্যারা, তাই তো? 5 নম্বর প্যারাতে কি বলছে? ডাজ হারমিট লাইক, সরি এটা কত নম্বর? এটা হচ্ছে 1 1 2 3 4, 4 নম্বর প্যারা। বলছে wherever he dwells alone except himself has chattels none, well satisfied to be his own whole treasure. এইখানে আমরা well satisfied পেয়ে গেলাম, তার মানে কি সে নিজেই নিজের সম্পত্তি হতে পেরে ভীষণ তৃপ্ত, ভীষণ খুশি, ভীষণ স্যাটিসফাইড। তাহলে একদম দেরি না করে আমরা এই উত্তরটা সরাসরি কবিতা থেকে কিন্তু লিখে দিতে পারবো। কি লিখবো? অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, আমি আর লিখছি না, দ্য স্নেল is well satisfied to be his own treasure. His own treasure, treasure মানে হচ্ছে সম্পত্তি। His own treasure, even though he hasn't any other companion. Hasn't any other companion.
এই প্রশ্নগুলোতে কিন্তু তোদের 2 মার্কসের জন্য আসবে। হ্যাঁ, দেখ কি লিখলাম, লিখলাম দ্য স্নেল ইজ, তোরা এখান থেকে আবার এই লাইনটা লিখতে পারিস যে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, মানে কবিতা অনুযায়ী। তারপরে কি, দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন ট্রেজার ইভেন দো হি হ্যাজেন্ট এনি আদার কম্প্যানিয়ন। তার মানে যে শামুকটা কিন্তু নিজেই নিজের সম্পত্তি হতে পেরে ভীষণ স্যাটিসফাইড, যদিও তার কিন্তু আর অন্য কোনো বন্ধু বা সঙ্গী নেই। তাহলে আমাদের যে টেক্সটের যে প্রশ্ন ছিল কবিতা থেকে, সেগুলো আমরা করে ফেললাম। এছাড়াও আরো বেশ কিছু প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারটা থেকে আসতে পারে। কি কি আমি একটু বলে দিই। যেমন ধর, এই যে একটা লাইন আছে, দাস হারমিট লাইফ হিজ লাইফ হি লিভস, এই লাইনটাকে তুলেই কিন্তু প্রশ্ন আছে যে কেন কবি এই শামুকের জীবনকে হারমিট লাইফ বলছেন। তখন তোমাকে কি বলতে হবে, যে যেমন ভাবে একজন সন্ন্যাসী নিজে খুব নিঃসঙ্গ জীবনযাপন করেন, একাকী নিজের সঙ্গে জীবনযাপন করেন, এই শামুকও কিন্তু ঠিক সেরকমই একাই জীবনযাপন করে এবং তারও কিন্তু কোনো ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু নেই। তাই কবি এই শামুকের জীবনের সঙ্গে সন্ন্যাসীর জীবনের তুলনা করেছেন। আচ্ছা, আর কি প্রশ্ন আসতে পারে, যে যখন বিপদ আসে তখন শামুকটা কিভাবে বিহেভ করে, এই রকম ছোটখাটো প্রশ্ন কিন্তু আসতে পারে। কি কি আর ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হতে পারে সেইগুলো, এবং এই চ্যাপ্টার থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে সেগুলোর মানে সহ, আর ওই সাজেশনের কোশ্চেনের উত্তর সহ পিডিএফ আমি তোদেরকে প্রোভাইড করব। আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোরা সেখানে গিয়ে জয়েন করলে কিন্তু সেই পিডিএফ গুলো পেয়ে যেতে পারবি। আশা করি আজকের ক্লাস সবার ভালো লেগেছে। ভীষণ সুন্দর ছোট্ট একটা কবিতা আমরা পড়লাম, যেটা কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ জীবনের একটা মেসেজ আমাদেরকে দিয়ে গেল। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে আর এরকম আরো সাজেস্টিভ ভিডিও পেতে চাইলে, কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।